ডাকসু নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র 3 দিন। ডাকসু ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা ইশতেহার সহ প্রতিশ্রুতি। পাশাপাশি ভোটাররা অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রার্থীদের ভাবনা এবং তাদের ইশতেহার সম্পর্কে জানছিলাম। আজ আমরা কথা বলবো দুজন প্রার্থীর সঙ্গে। আমার ডানে আছেন অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের এজিএস প্রার্থী অদিতি ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বাঁয়ে আছেন স্বতন্ত্র সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুবায়ের বিন নেসারি, যিনি এবি জুবায়ের নামে পরিচিত। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে জুবায়ের আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেখেছি জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি আন্দোলনেই আপনি একজন পরিচিত মুখ। আপনার কাছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আসলে আপনি কেন স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন? আপনি প্যানেলভুক্ত হওয়ার সুযোগ ছিল কিনা, নাকি স্বতন্ত্রভাবে ইলেকশন করার পিছনে অন্য কোনো ইচ্ছা বা উদ্দেশ্য আছে? আচ্ছা, প্রথমে একটু কারেকশন দিয়ে, সেটা হচ্ছে আমি জুলাইয়ের পরে না, মোটামুটি জুলাইয়ের আগেও যে কোনো যৌক্তিক আন্দোলন থাকার চেষ্টা করতাম। আর প্যানেলের বিষয়টা হচ্ছে আমাদের ক্যাম্পাসে এখন বর্তমানে যে পরিস্থিতি, যে প্রথম কথা হচ্ছে আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, সেক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টির প্যানেলে যাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে স্বতন্ত্রতার মধ্যে যারা আছে, মানে পলিটিক্যাল পার্টির বাইরে, তারা অনেক প্যানেল গঠন করছে। বাট আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের এই ধরনের প্যানেলের বাইরে যারা স্বতন্ত্র হিসেবে কাজ করতেছে এবং আগে থেকে ক্যাম্পাসে আগে থেকে কাজ করছে আর কি, এদেরকে বেশি প্রায়োরিটি দেবে। ওই জায়গা থেকে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে মেনলি আমার স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা। আমি একটু অদিতি ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আপনারা আসলে ক্যাম্পাসে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি অন্যান্য কিছু স্বতন্ত্র অধিকার কর্মীও আপনাদের প্যানেলে আছে। আমরা দেখতে পেয়েছি যে বাম সংগঠনগুলো আসলে মোটা দাগে যদি বলতে চাই দুটি প্যানেলে আসলে বিভক্ত হয়েছে। সেই বিভক্তির জায়গাটা আসলে কেন আপনারা দুটি প্যানেল দিলেন, বা এক হয়ে যদি নির্বাচন করতেন সেক্ষেত্রে কি আপনাদের জন্য সুবিধা হতো কিনা? বিভক্তির কোনো বিষয় না। একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটভুক্ত 6টি সংগঠন আছে এবং সেই 6টি সংগঠন তাদের মতো করে প্যানেল দিয়েছে। আমরা সেই জোটে নেই, আমরা জোটের বাইরে যেই সংগঠনগুলো আছি তারা মিলে হচ্ছে যে আমাদের এই প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪, এটা ফলে এখানে বিভক্তির কিছু নাই। আর যেটা হচ্ছে যে তাদের কিছু নির্দিষ্ট ভাবনা আছে, তাদের কিছু সাংগঠনিক জায়গা থেকে বা তাদের অবজারভেশন বা সব কিছু মিলিয়ে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী একটা কাজ করার ভাবনা আছে। আমাদের এই যারা হচ্ছে যে এই প্যানেলে আমরা যুক্ত হয়েছি বা আরও যারা ইন্ডিভিজুয়ালরা এসেছেন, তারা সুনির্দিষ্টভাবে কিছু পয়েন্টে কনসেশন তৈরি করেছেন এবং ঐক্যমত্যের জায়গায় এসছে। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই প্যানেলটা এভাবে করে তৈরি হয়েছে। আর হ্যাঁ, এক হলে অবশ্যই সেটা ভালো হতো, বা এক কেন হয়নি এটা তো আসলে বিষয় না। এটা বিষয় হচ্ছে যে লড়াইটা করছে কিনা, কথাটা বলছে কিনা। ডাকসু ঠিক যেই কারণেই ডাকসু, যে স্টুডেন্টদের যেই মৌলিক যেই সংকটগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের মৌলিক যেই সংকটগুলো আছে, একাডেমিক ফ্রিডমে যে একটা করায়ত্তকালীন যে অবস্থাটা এখানে বিরাজমান, তাহলে সেইটার মুক্তির লড়াইটা যারা যেভাবে করে করছে, তারা সেভাবে করেই প্যানেলটা করছে বা নির্বাচনে অংশ নিচ্ছে। জুবায়ের, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে এসে আজকে প্রচারণার 10ম দিন, আর 3 দিন মাত্র প্রচারণা বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিন ধরেও কিন্তু আলোচনায় যে ডাকসুটা কি বানচাল হয়ে গেল, ডাকসুটা কি বন্ধ হয়ে গেল, ডাকসুর বন্ধ করার জন্য রিট হলো, এইগুলোকে আসলে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র দেখছেন কিনা, বা এই যে রিটগুলো হলো, এই সময় রিটগুলো হওয়া, ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া, এই রিটগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা এইগুলোকে কিভাবে দেখছেন? আচ্ছা, এই ঘটনাগুলো যদি সিকোয়েন্স দেখেন আপনি, পরপর 2টা রিট হয়েছে, বা এর আগে অনেকগুলো কার্যক্রম দেখেছি। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং হচ্ছে অনেকগুলো বিষয় ঘটেছে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় লাশের রাজনীতিও হয়েছে। তো সবগুলো সিকোয়েন্স আকারে দেখলে আমার কাছে মনে হয় যে এখনও একটা অংশ কাজ করতেছে যারা চাচ্ছে না কোনো ডাকসুটা হয়ে যাক। কারণ ডাকসু হয়ে গেলে একদিকে যেমন হচ্ছে অনেকের কর্তৃত্ব কমে যায়, আর একদিকে হচ্ছে যে অনেকের মধ্যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চার যে একটা টেন্ডেন্সি, ওই জায়গায় ডাকসুটা আসলে মানে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জায়গাতে ডাকসু অনেকেই চায় না। আবার এখানে হচ্ছে যারা একসময় ছাত্রলীগ ছিল, এখন হয়তো বা পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজে ছাত্রলীগ দাবি করতেছে না, বাট মনে মনে ছাত্রলীগ এখনও রয়ে গিয়েছে। এই ধরনের একটা অংশ আছে যারা সক্রিয়, এরা হচ্ছে এখনও মোটামুটি বিভিন্ন হলের অভ্যন্তরে কাজ করতেছে। এরাও আসলে চায় না ডাকসুটা হয়ে যাক, এই জন্য অনেকেই অনেকভাবে চক্রান্ত করতেছে। তো আমার কাছে মনে হয় না এগুলো করে আসলে কোনোভাবে কোনো মানে
তারা সফল হবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু হবে কি হবে না এটা পুরোপুরি নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপরে, মানে শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপরে। দেখেন আপনারা ডাকসুটা কিন্তু 5 তারিখের পরে এমনি এমনি আসে নাই, এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হয়েছে, শেষ পর্যন্ত অনশন পর্যন্ত করতে হয়েছে। এগুলো করে ডাকসু আদায় হচ্ছে এবং ডাকসু হওয়ার যে অবস্থা হয়েছে, এর মধ্যে আবার যখন রিটের পরে একটা হচ্ছে বিভ্রান্তি আসছিল যে স্থগিত হয়ে গেল কিনা, যখন কিন্তু নিউজটা ভাইরাল হয়েছে আপনি দেখেছেন আমাদের শিক্ষার্থীকে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এসে 20 আন্দোলনের সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে। তো এই বিষয়গুলো এটাই মিন করে যে আসলে এইভাবে কারোই সাধ্য নাই যে যে কোনো একটা চক্রান্ত করে এই মুহূর্তে ডাকসুটা বাঞ্ছা করে দেবে। কারণ ঢাবিয়ানরা ডাকসুদের প্রাণের দাবি, ডাকসু তারা কি মানে যদি স্বাভাবিকভাবে ডাকসু না দেয় তাহলে কেউ ডাকসু আদায় করে নিতে, এটা তারা জানে এবং সেটা সেটা করবেও। এটাই। অদিত ইসলাম, আপনার কাছে যেতে চাই। স্পেশালি আপনাদের প্যানেল থেকে একটি রিট করা হয়েছিল এবং সাময়িক সময়ের জন্য ডাকসু নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই রিটের প্রেক্ষিতেই। আসলে আপনাদের এই রিটটিকে আসলে আপনাদের প্রতিপক্ষ বা আপনাদের বন্ধু প্রতিম সংগঠন ডাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে আপনারা এক ধরনের উদ্দেশ্য প্রণীত হয়ে ডাকসু নির্বাচনটাকে বন্ধ করার জন্য এই রিটটি করেছেন। এটি তো আগেও করা যেত, আপনারা কেন আগে করলেন না, বা এই মুহূর্তে এসে এই রিটটি আসলে কী কারণে? প্রথমত বিষয় হচ্ছে আমরা প্যানেল থেকে কোনো রিট করি নাই, এটা আমাদের বেশ কয়েক দফায় আমরা সংবাদ সম্মেলন করে বলেছি। যিনি রিটটি করেছেন তিনি আমাদের প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিযোগিতা করছেন এবং সেই জায়গা থেকে উনি কিন্তু আমাদের দেখেন আমাদের যে প্যানেলটা কিভাবে গঠিত হয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ BCL, তিনটি, এবং এর বাইরে যারা ইন্ডিভিজুয়াল মনে করেছেন যে আমাদের 14টি দফা সেটার সাথে একমত, তারা কাজ করছেন। এখন বিষয় হচ্ছে যে যিনি রিটটি করেছেন তিনি আমাদের কোনো সংগঠনই করেন না, তিনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ। আর একজন শিক্ষার্থী একজন প্রার্থীর জায়গা থেকে অপর একজন প্রার্থী সম্পর্কে তার কিছু প্রশ্ন যে তৈরি হয়েছে এবং সেটা আইনত জায়গা থেকে মনে হয়েছে যে এই পয়েন্টগুলো সে ভায়োলেট করছে, সো সে আইনতভাবে সে উত্তরটা জানতে চেয়েছে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা যিনি রিট করেছেন তিনিই বলেছেন এবং সেই জায়গা থেকে এটা প্যানেলের কোনো রিট ছিল না, এটা ওই ফাহমিদা আলম ওনার নিজের ব্যক্তিগত রিট ছিল। কিন্তু যেই মোরাল গ্রাউন্ডের ওপরে আসলে উনি রিটটি করেছেন সেটা যখন আমরা পরবর্তীতে জানতে পারি যে এই কারণে আসলে রিটটি করা হয়েছে, সেই মোরাল গ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2 ক এবং খ অনুযায়ী 71-এর যেই মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং যুদ্ধাপরাধীদের যেই ভূমিকা, তাদের বিরুদ্ধে যে অবস্থান সেটাকে সমুন্নত রাখতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের যেই সন্ত্রাসী কার্যক্রম, স্বৈরাচারের যে রাজনীতি, সেটার বিরুদ্ধে অবস্থান এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা সেটা ধারণ করতে হবে। কিন্তু এই দুটি পয়েন্টের সাথেই সাংঘর্ষিক মনে করা হয়েছে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে SM ফরহাদ, তার যিনি সাধারণ সম্পাদক GS পদপ্রার্থী, তার প্রার্থিতা সম্পর্কে সেই বিষয়ে রিটটা করা হয়েছে। এবং রিটের যিনি হচ্ছে শুনানির পরবর্তীতে জ্যোতির্ময় বড়ুয়া যিনি রিটকারীর পক্ষে এবং শিশির মনির যিনি রিটকারীর বিপক্ষে, উভয়ই কিন্তু বলেছেন যে রিটের কোথাওই একটা শব্দ এরকম উল্লেখ করা ছিল না যে ডাকসু স্থগিত করা হবে। আপনি দেখবেন যে গতকালকে আমি দেখলাম যে জুলিয়াস সিজার ডাকসুকে স্থগিত করেই রিটটা করেছেন, অর্থাৎ রিটে কি বলা আছে, কি কন্টেন্ট উচ্চারণ করা আছে সেটা কিন্তু খুবই ক্লিয়ার। ফলে যারা এই ধরনের বক্তব্য দেন যে আমরা প্যানেল থেকে রিট করেছি তাও আবার ডাকসু বন্ধ করার জন্য, এটা আসলে হয় না। কারণ আমরা যদি ডাকসু বন্ধই করতে চাইতাম তাহলে হচ্ছে যে 7 থেকে 10 তারিখ পর্যন্ত তারা যে ক্যাম্পাসটাকে অফ করে দিলেন, এটা যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে না সেটাকে ইন্ডিকেট করে আমরা এই বন্ধ স্থগিত করার দাবি করতাম না। আমরা মনেই করেছি যে ডাকসুটা 9 তারিখ হওয়া দরকার এবং সেখানে সকলের অংশগ্রহণটা ঠিক করা দরকার। নারীদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছি, ডাকসুর আয়োজনটা সঠিকভাবে করার জন্য কথা বলছি, তাহলে তো এত কথা আমার বলার দরকার ছিল না। আর কেন এই সময় এসেই করেছে সেটা তো আসলে যিনি রিট করেছেন তিনি ক্লিয়ার করেছেন যে তার মনে হয়েছে, তিনি অবজার্ভ করেছেন, তিনি প্রশাসনের কাছে বলেছেন, তিনি শোনেননি, তাই তিনি আইনের সাহায্য নিয়েছেন। ফলে তার কাছে উত্তর জানার দরকার ছিল, তার সেটা ফেস করার দরকার ছিল, তিনি সেটা করেছেন। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি যেহেতু জুলিয়াস সিজারের প্রসঙ্গটি আনলেন, জুলিয়াস সিজারেরও তো ছাত্রলীগ সম্পৃক্ততা আছে, সেই ক্ষেত্রে কেন তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হলো না, শুধু SM ফরহাদকে কেন আনা হলো? সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? আপনাদের প্যানেলেরই তো একজন সদস্য, সেই জায়গা থেকে আপনারা সেই জায়গাটি কেন জুলিয়াস সিজারকে আনেননি, শুধু SM ফরহাদ কেন? এখন দেখেন SM ফরহাদ কেন জুলিয়াস সিজার না, বিষয়টা একদমই এরকম না। আচরণ বিধিমালা নিয়ে যেই বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে ওই সময় তো চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে, সেই বৈঠকে VP, GS সবার সাথে এই নির্বাচনের আয়োজক যারা তারা বসেছেন। তখন কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসেই আমরা
আমাদের প্যানেল থেকে উত্থাপন করেছিলাম যে সন্ত্রাসী ছাত্রলীগের যেই প্রার্থী ভিপি পদপ্রার্থী, মানে তিনি একসময় ছাত্রলীগ করতেন, এখন সেটা নিষিদ্ধ সংগঠন, সেই ছাত্রলীগের রাজনীতি করা জুলিয়াস সিজার কিভাবে করে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম চলে আসে, আমরা স্পষ্টভাবে প্রেসে এই কথাটা বলেছি। এবং তার সাথে সাথে শুধু তারাই না, ৭১-এর যে ঘাতক রাজাকারদের ছবি প্রদর্শন করা যে সংগঠন, তারাও কিভাবে করে, আমি কিন্তু পুরো প্যানেলটা নিয়ে বলেছি, আমি শুধু এস এম ফরহাদকে নিয়ে আমাদের প্যানেল থেকে বলিনি, আমরা ওই প্যানেলকে বলেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা যে ওই দুটো পয়েন্টকে ভায়োলেট করে দাঁড়িয়েছে সেটাও যেমন উল্লেখ করেছি, কোনো ব্যক্তিকে এককভাবে বলিনি। সেই জায়গা থেকে জুলিয়াস সিজারকে আমরা ইন্ডিকেট করেছি। তিনি রিট যেটা করেছেন, রিটটা ওনার সম্পর্কে করেছেন, কারণ জুলিয়াস সিজার সম্পর্কে আপনি জানেন যে ওনার প্রার্থিতা বাতিলের একটা কথা আমি হয়তো শুনেছি, আমি একটু সম্পর্কে খোঁজ নিতে পারিনি। তো তিনি কিন্তু ওনার সেই জায়গা থেকে রিট করে ফেলেছে, অর্থাৎ ওনার সম্পর্কে যে অভিযোগ দেওয়া সেটা কিন্তু এসেছে, সেই অভিযোগটা এসেছে, যার সম্পর্কে অভিযোগ আসেনি বা জানার দরকার ছিল তিনি সেটি করেছেন। সো কোনো ব্যক্তিকে আসলে এখানে বলা হচ্ছে না, এস এম ফরহাদ কোনো ব্যক্তি না, বা জুলিয়াস সিজার কোনো ব্যক্তি না। জুলিয়াস সিজার বা এস এম ফরহাদ একটা চিন্তাকে ধারণ করে, গণহত্যার রাজনীতির চিন্তাকে ধারণ করে, সেই রাজনীতির চিন্তাকে ফাইট করার জায়গা থেকে রিট হয়েছে। জুবায়ের, আপনার কাছে একটু জানতে চাই, তিনি যেমনটি বললেন যে এস এম ফরহাদের বিষয়টি ওনারা এনেছেন, জুলিয়াস সিজারের বিষয়টি আনেননি, এই যে ওনার যুক্তিটা, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এবং এখানে পুরো বিষয়টিকে আসলে একটা ধোঁয়াশা আছে কিনা, নাকি আপনার কাছে পুরো বিষয়টি স্পষ্ট? স্পষ্ট বলতে ওনাদের প্যানেল থেকে যিনি রিড করেছিলেন, ফাহমিদা নামের যে মেয়ে, তার সম্পর্কে বলি একটু। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আর কি, যে অনেকে আছে এরকম যারা হচ্ছে হাসিনার সময়, মানে হাসিনার সাজানো বি টিম অর্থাৎ বিরোধী দল হিসেবে নাটক মঞ্চায়ন করেছিল, এরকম একটা কিছু আছে, আগে থেকে ছিল আর কি। তো ওটার সাথে আমি একটু মানে সংযুক্ত করে বলতেছি যে যিনি রিড করেছেন তার মানে প্রোফাইল থেকে আমরা দেখতে পাই যে তিনি জুলাই আগস্টে মেট্রো রেলের ভাঙা কাছের ছবি মানে তিনি পোস্ট করেছিলেন, শোকের জায়গা যেখানে হচ্ছে আমাদের মানুষ মারা গিয়েছে। সো মানুষের প্রতি তার কোনো সিম্পিতে নেই, সে হচ্ছে মেট্রোর কাজ ভেঙেছে, এইটা সে পোস্ট করে, সে হচ্ছে মানে ওই সময় পোস্ট করেছিল। তো এরকম একটা মানুষ যখন রিড করেছিল, তো আমি ওদের থেকে ধন্যবাদ জানাই, আমি ওটা ছবি দেখছিলাম আর কি, যে ওরা ওদের প্যানেলে একজন রিড করেছে, বাট ওরা হচ্ছে ওই তারা বিরুদ্ধে ওরা নিজেরা হচ্ছে আন্দোলনে অংশ নিয়েছিল আর কি, ডাকসু যে বানচালের যে একটা বিষয়ে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওদের এইসটা ঠিক আছে। আর একই সাথে এস এম ফরহাদ এবং জুলিয়াস সিজার এই দুজনের বিষয়টা আসলে একদিক থেকে মানে মিলে আর কি। যেমন এস এম ফরহাদের বিষয়টা তারা যে অঙ্কে বলতেছে যে ৭১-এর ঘাতক, এক্ষেত্রে আমার মানে পার্সোনালি দ্বিমত আছে, কারণ ছাত্র শিবিরের জন্ম ৭১-এর অনেক পরে, সুতরাং ছাত্র শিবিরকে ৭১-এর সাথে জড়িয়ে এই সময় এসেও, কারণ এখন স্বাধীনতা অনেক বছর পরে, এই সময় এসেও স্বাধীনতা পরে জন্ম হওয়ার সংগঠনকে আসলে নিয়ে জড়ানোটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয় না। বাট জুলিয়াস সিজার বা ছাত্রলীগের যে বিষয়টা, সেটা তো এখনও মানে স্পষ্ট আর কি, ২৪-এর তো বেশি দিন যায় নাই, এই জায়গা থেকে ঠিক আছে। দিদি, আপনার কাছে একটু যেতে চাই, এবি জুবায়ের যেমনটি বলছিলেন যে ৭১-এর প্রসঙ্গ এখন ছাত্র শিবিরের উপর দায়ভার দেয়া ঠিক না, এই বিষয়টি পাশাপাশি ফাহমিদা সম্পর্কে বলা হচ্ছে তিনিও একসময় আওয়ামী লীগকে সমর্থন করেছেন এবং জুলাই আন্দোলনের সময় যে মেট্রো রেলের ভাঙা কাজ সেটি শেয়ার দিয়েছেন। আপনারা কি সেটি জানতেন কিনা, বা আপনারা তাকে কি বিবেচনায় আপনাদের প্যানেলে অন্তর্ভুক্ত করলেন, প্রার্থী করলেন? প্রথমত বিষয় হচ্ছে ওই যে ৩০শে জুলাই ২০২৪-এ যে ভাঙা কাচের ছবিটা তাকে দেখানো হয়েছে, এই ছবিটা কিন্তু ৩০ জুলাই মেট্রো রেলের ছবি নয়, এবং এইটা ফাহমিদা আলম একদমই ক্লিয়ার করেছেন। তিনি তো ওই সংবাদ সম্মেলন করেও সেটা বলেছেন যে তিনি চারুকলার যে প্রাঙ্গণ, সেখানে তার যে ডিপার্টমেন্ট, তার পাশেই ওই জায়গাগুলো থাকে, ওনার কাছে ওই জায়গাটা মনে হয়েছে না এটা তুললে এটার মধ্যে একটা সৌন্দর্য উনি অনুভব করেন, বা এটা একটা ওই সময়কার ছবি, এবং ওই ছবিটা ২০২৩ সালে তোলা ছবি, উনি পোস্ট করেছেন ওই সময়, এবং উনি মনে করেন যে জনজীবনের যেই ভাঙা বেদনা সেটা ওই যে ছবিটার মধ্য দিয়ে চলে আসে, এটা তার ব্যাখ্যা। ফলে দেখেন, আজকে আমাদের যে প্যানেলের যে দাবি, যে একদম স্পষ্ট করে সেই দাবিটা আছে যে জুলাই গণ অভ্যুত্থানে সন্ত্রাসী হামলা এবং গণহত্যার সাথে যুক্ত যেই ব্যক্তি এখনও বিচারের ধরাছোঁয়ার বাইরে, তাদের বিচার নিশ্চিত করতে হবে, শহীদদের পরিবারের পুনর্বাসন করতে হবে, এবং ক্ষতিপূরণ দিতে হবে, এবং আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এগুলো কিন্তু আমাদের একদম প্যানেল থেকে এবং আমাদের প্রত্যেকের ইশতেহারে এটা স্পষ্ট দাবি। ফাহমিদা আলম আমাদের প্যানেল থেকে যে নির্বাচন করছে, তিনি তো গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, তিনি তো ওই দাবির সাথে একমত হয়েই নির্বাচনটা করছেন। ফলে তাকে যে ২৪ বিরোধী, তাকে জুলাই বিরোধী হিসেবে উপস্থাপন করা, এটা আসলে কোনো যৌক্তিক বিষয় না, এবং এটা হচ্ছে তার উপরে একটা লেপন করার মতো। তিনি কোথাও বলেন নাই যে তিনি ২৪-কে ধারণ করেন না, এবং তিনি যদি ২৪-কে ধারণ নাই করতেন তাহলে তার রিটে ডাকসুর ২-এর খ পয়েন্টটা উল্লেখ থাকতো না,
2-এর ক পয়েন্টটা উল্লেখ থাকতো। এটা একটা আমি ধরে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা প্রশ্নের জন্য কি ছিল? 1971 সালে যে দায় সেটি ছাত্র শিবিরের উপর বর্তমান ওটা কি সমীচীন হবে কিনা দেয়াটা আচ্ছা, এটা এত বেশি দূরে যাওয়ার দরকার নেই। 5ই আগস্টে টিএসসিতে রাজাকারের ছবি যে তারা প্রদর্শন করালেন, সেখানে মতিউর রহমান নিজামীর ছবি দেওয়া আছে, সেখানে গোলাম আজমের ছবি উত্থাপন করা আছে। গোলাম আজম আমাদের যে বাংলাদেশের স্বাধীনতার পরেও পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নামে এই ধরনের হীন কাজ করেছে, তাকে তারা আপহোল্ড করেন। তাদের যে পত্রিকা, মাসিক পত্রিকা ছাত্র সংবাদ, সেই ছাত্র সংবাদের যে অনলাইন ওয়েবসাইট, সেখানে হচ্ছে তিনি মজলুম নেতা হিসেবে তিনি গোলাম আজমকে হাইলাইট করছেন। তাদের অনলাইনে একদম সুন্দর সেটা প্রকাশ করা আছে। এবং রিসেন্টলি ডিসেম্বরেও যেই সংখ্যাটা বেরোচ্ছে, আফগানি আহমেদের যে লেখা, আহমেদ আফগানি তার যে লেখা, সেখানে মুক্তিযুদ্ধকে মুসলমানদের অংশগ্রহণ করার একটা ভুল হিসেবে তাদের ওই পত্রিকায় এসেছে। ফলে এবং আমি যদি মনে করি 1977 সালে তিনি হচ্ছে এই সংগঠন হচ্ছে মার্চ করা শুরু করে। আমি যদি একটু সার্চ সময় পাই, আমাকে যদি সেই সময়টা দেওয়া হয়, ছাত্র শিবিরের প্রথম যেই কমিটি, সেই প্রথম কমিটির যেই সভাপতি, সে তার ঠিক পূর্ববর্তী ছাত্র শিবিরের ছাত্র সংঘ, যেটা ইসলামী ছাত্র সংঘ, তার কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। তাহলে ইসলামী ছাত্র সংঘ যখন আর বাংলাদেশে মার্চ করতে পারছিল না, ইসলামী ছাত্র সংঘ যখন ধিকৃত হচ্ছিল তাদের আলবদর আল শামস বাহিনী গঠন করে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী হত্যার পিছনে যে তাদের ভূমিকা, সেটার জন্য ধিকৃত হচ্ছিলেন, তখন তারা রূপ পরিবর্তন করেছে, একদমই কেমোফ্লেজ করেছেন, গিরগিটির মতো করে তারা রাজনীতি করেছেন। ফলে দেখেন, আর একটা কথাও বলা যায়, আব্দুল মালেক, মানে তাকে কেন তাহলে তারা আপহোল্ড করেন? মানে যেই মালেককে তারা শহীদ হিসেবে দাবি করেন, তিনি তো ইসলামী ছাত্র সংঘের রাজনীতি করতেন। তো ছাত্র শিবির কেন ইসলামী ছাত্র সংঘের রাজনীতিকে আপহোল্ড করেন? কেন গোলাম আজমকে আপহোল্ড করেন? কেন মতিউর রহমান নিজামীকে আপহোল্ড করেন? কেন কাদের মোল্লাকে আপহোল্ড করেন? এবং শুধু তাই না, শাহবাগে এইরকম বিভিন্ন সময় দেখেছি কাদের মোল্লার বাংলায়, গোলাম আজমের বাংলায়। গোলাম আজম তো বাংলাকে স্বীকারই করেন না, তো গোলাম আজমের বাংলা কি? ফলে এই যে রাজনীতি, এই যে তাদেরকে তাদের শিবির বললে তারা খেপে যান, তারা নিতে চান না, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, এটা আসলে তাদের সমস্যা। তারা না মানতে চাইলেও সত্যিটা এটাই যে তারা ওই যুদ্ধাপরাধীদের যে আদর্শের রাজনীতি, সেই আদর্শের রাজনীতি কথা বলছে। আমি স্পষ্টভাবে বলেছি, আজকে আমি এখানে বসে আছি, আমি অদিতি, কোনো ব্যক্তি অদিতি না। আমি অদিতি মানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আমি অদিতি মানে এখানে বামপন্থী রাজনীতির প্রতিচ্ছবি, আমি অদিতি মানে এখানে সর্বজনীন শিক্ষার ব্যবস্থা, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার লড়াইয়ের একটা প্রতিনিধি, আমি অদিতি শ্রমিক নিপীড়নের বিরুদ্ধের কণ্ঠস্বর। ঠিক তেমনি এস এম ফরহাদের যে রাজনীতি, এস এম ফরহাদ বা আবু সাদিক কায়েম, এরা কোনো ব্যক্তি নয়। হ্যাঁ, ফলে তাদের ওই চিন্তাটার সাথে আমাদের দ্বিমত আছে, সেই জায়গাটাই আমাদের ফাইটটা করছি। জুবায়ের, যেমনটা শুনছিলাম, যদি একটু আমরা তর্ক বিতর্কের যে প্রসঙ্গগুলো সাধারণ শিক্ষার্থীদের মনে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যদি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আসলে ডাকসুর মূল উদ্দেশ্য যেটি, আপনি সমাজসেবা সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র থেকে, আপনি কি করতে চান বা স্বতন্ত্র হিসেবে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কতটুকু করা আসলে সম্ভব? দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আসলে কি করতে চাই এগুলোর প্রমাণ হচ্ছে আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস। আমি আমার ক্যাম্পাস লাইফের শুরু থেকে আমাদের ক্যাম্পাসের সমস্যাগুলো আছে, যেমন মোটা দাগে আমাদের আবাসন সংকট, আমাদের খাবারের মানের সমস্যা, আমাদের ক্যাম্পাস নিরাপত্তার সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমি আগে থেকে কথা বলে আসছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে যেহেতু আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হব, আমার একটা কথা বলার রাইট থাকবে, ওই জায়গা থেকে সমাধান করার পথটা আমার জন্য একটু ইজিয়ার হবে। আমি যদি আপনাকে একটু পয়েন্ট আকারে বলার চেষ্টা করি, যেমন আমাদের ক্যাম্পাসের সমস্যাগুলো, এগুলো কথা বলেছেন, এগুলো অ্যাড্রেস করেছি। এর বাইরে আমার যে সমাজসেবামূলক কার্যক্রম, এগুলো আমি একটু উল্লেখ করি। সেটা হচ্ছে প্রথমত আমার মাধ্যমে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রায় 1000-এর অধিক শিক্ষার্থী হবে যারা টিউশন সুবিধা পেয়েছে, টিউশন সুবিধা। এবারে ব্লাড ম্যানেজিং আমার কাছে হিসাব নেই, আমি অনেক চেষ্টা করেছি, অনেক মাধ্যমে ব্লাড ম্যানেজ করে দেওয়ার যেটা হয়েছে সমাজসেবামূলক কার্যক্রমের ভিতরে। এরপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে বেশ কিছুদিন যাবো তো গ্রিন ফিউচার ফাউন্ডেশন নামে একটা প্ল্যাটফর্ম, তারা হচ্ছে বেশ কিছু সমাজসেবামূলক কার্যক্রম করছে, যেমন হচ্ছে ক্যাম্পাসে শাটল বাস নিয়ে আসা, তারপর হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় মসজিদ সংস্কার, এখানে তাদের একটা ভূমিকা আছে। তো এই বিষয়গুলো আমি শুরুতে তাদের সাথে ছিলাম আর কি, এবং তাদের সাথে থেকে মোটামুটি ক্যাম্পাসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছি এবং হচ্ছে কাজগুলো করার চেষ্টা করেছি। এর মধ্যে হচ্ছে আমাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী সৌরবর্তী উদ্যানে, সেখানেও হচ্ছে উদ্যানকে মাদক মুক্ত করা বা উদ্যানকে হচ্ছে পরিচ্ছন্ন করা, এটার সাথেও ছিলাম আর কি, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের মাধ্যমে। এর বাইরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিছু স্মোকিং জোন করা দরকার, কারণ ক্যাম্পাসে যত্রতর স্মোকিং করার ফলে যারা স্মোকার না তারাও পেসিভভাবে আক্রান্ত হচ্ছে আর কি। তো
তো এইটা সমাধান করার জন্য আমি বেশ কিছু ক্যাম্পাসে স্মোকিং জোন স্থাপন করার চেষ্টা করেছিলাম, প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম, বাট যেহেতু তখন আমাদের ক্যাপাসিটি ছিল না, এই জন্য এটা আসলে বাস্তবায়ন হয় নাই আর কি। এরপরে আমাদের মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের হচ্ছে ক্যাম্পাসে মাতৃত্বকালীন ছুটি নাই, দেখা যায় একজন শিক্ষার্থী একসাথে মা হচ্ছেন, তারপরও তাকে হচ্ছে নির্ধারিত ক্লাসগুলো করতে হচ্ছে, কারণ ক্লাস না করলে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক আছে, ওই মার্কটা পাওয়া যাচ্ছে না, পরীক্ষায় পিছিয়ে পড়তে হচ্ছে, আরও নানাবিধ সমস্যা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আগে থেকে কথা বলার চেষ্টা করেছি। এরপরে আমার হচ্ছে কিছুদিন পূর্বে শীতের সময় আমার একটা সুযোগ ছিল যে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে কিছু কম্বল আমি পেয়েছিলাম, যাতে মানে যাদের কম্বল প্রয়োজন আসলে তাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি এখানে একটা গুগল ফর্ম তৈরি করে যাদের কম্বল প্রয়োজন আছে শিক্ষার্থীদের আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি। তো এই বিষয়গুলো আছে এইটাই মিন করে যে আমার আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীর সাথে কানেক্টিভিটি আছে, তাদের আসলে কী সমস্যা, তাদের কী সম্ভাবনা এবং তাদের কোন জায়গায় তাদের হচ্ছে মানে চাওয়া পাওয়া, এই বিষয়গুলো আমি খুব ভালো মতো জানি, কাছ থেকে দেখেছি, এবং আমার হচ্ছে ইন্টারন্যাশনাল সমাধান করার জন্য সেই জায়গা থেকে আমি যদি নির্বাচিত আসতে পারি তো আমি হচ্ছে এই কাজগুলোই মোটামুটি ভালো মতো করার চেষ্টা করব। এর বাইরে আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনা আছে, ইশতেহার আকারে বলবো না, কারণ অনেকগুলো প্রতিশ্রুতি ফুলজুরি আমি দেবো না। আমি যেগুলো করতে পারবো যা বা হচ্ছে প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে চাপ প্রয়োগ করার মাধ্যমে যে কাজগুলো আমি আদায় করে নিতে পারবো, এরকম কিছু পরিকল্পনা আমার মাথায় আছে। তার মধ্যে মোটা দাগে হচ্ছে আপনারা জানেন যে আমাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আছে, ওইটা অনেকে বলেন নাপা মেডিকেল। আপনি ওখানে মাথা ব্যথা নিয়ে যাবেন, আপনাকে নাপা ধরাই দেবে, পেটে ব্যথা নিয়ে যাবেন নাপা ধরাই দেবে, হাঁটু ব্যথা নিয়ে নাপা ধরাই দেবে। এই সব জায়গায় হচ্ছে মানে এরকম পুরনো প্রযুক্তি এবং হচ্ছে ভালো ডাক্তার নাই। তো আমি চাইবো এটাকে আধুনিকায়ন করার জন্য, ভালো যন্ত্রপাতি আনার জন্য। আমাদের হলপাড়ায় এত মানুষ থাকে, শিক্ষার্থীরা থাকে, সেখানে কোনো ফার্মেসি নাই, এখানে চাইবো একটা ফার্মেসি স্থাপন করার জন্য। এটা নিয়ে আগে কথা বলেছি, কাজ করেছি, এবং হচ্ছে প্রক্টর স্যারের সাথে হচ্ছে কথা বলার মাধ্যমে আমাদের আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব আছে এখানে একটা, ওই ক্লাবের মধ্যে একটা ফার্মেসি আছে। তো ওই ফার্মেসি যারা চালায় তাদের মাধ্যমেই চাইছিলাম যে এখানে হলপারে একটা ফার্মেসি স্থাপন করা যায় কিনা, বাট ওইটা হচ্ছে পরে বিভিন্ন ঝামেলায় করা হয় নাই। আমি চেষ্টা করবো ওইটাকে নতুন করে আবার করার জন্য। আর একটা চেষ্টা করবো সেটা হচ্ছে ক্যাম্পাসটাকে নিরাপদ করার জন্য। আমাদের ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মোটামুটি পুরো ক্যাম্পাসটাকেই পর্যাপ্ত লাইটিংয়ের আওতায় নিয়ে আসবো, সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো, এবং বিশেষ করে আমাদের সুফি কামাল হল থেকে টিএসসি পর্যন্ত রাস্তাটা, এখান থেকে আমাদের সুফি কামাল হলের মেয়েরা আসে, কিন্তু রাস্তায় পর্যন্ত সিসি ক্যামেরা নাই, লাইটিং নেই, এটা একটা নিরাপত্তা কনসার্ন। আমাদের ওখান থেকে বঙ্গমাতা হল থেকে মেয়েরা আসে, কুইতমৈত্রী হল থেকে মেয়েরা আসে, রাস্তায় লাইটিং নাই, সিসি ক্যামেরা নাই, এটা একটা কনসার্ন। এই আমরা হচ্ছে এই নিরাপত্তা জোরদারের কাজ করব। এরপর হচ্ছে যে হলগুলোর কথা বললাম, এই হলগুলো হচ্ছে মোটামুটি ক্যাম্পাসের বাইরে, এখান থেকে মেয়েরা যে আসে তারা হচ্ছে দেখা যাচ্ছে তাদের জন্য খুবই অপর্যাপ্ত বাস আছে, সেই বাসে মুড়ির টিনের মতো বাস, তার মধ্যে গাদাগাদি করে মেয়েরা আসে। চেষ্টা করবো প্রশাসনের মাধ্যমে এখানে আরও কিছু বাস যদি ম্যানেজ করে দেওয়া যায়, অথবা গ্রিন ফিচার ফাউন্ডেশন বা এই ধরনের আরও যে সংগঠনগুলো কাজ করে এদের মাধ্যমে হলেও কিছু শাটলের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমাদের ক্যাম্পাসে যে নিরাপত্তা করে একটা বুথ স্থাপন করা হয়েছে, ওই বুথগুলো আসলে যে কেন বসানো হয়েছে আমরা ঠিকমতো বলতেও পারি না, মানে হুদায় বসায় রাখছে, কোনো কাজ নাই। চেষ্টা করবো এগুলোকে মানে পুনরায় সক্রিয় করার জন্য। আরেকটা চেষ্টা করবো সেটা হচ্ছে ধরেন আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটি এবং আমাদের প্রশাসনিক মধ্যস্থতায় একটা এমন একটা কাজ করা যায় কিনা, যেমন ধরেন এদিকে ঢাকা মেডিকেল আছে, ওদিকে পিজি হাসপাতাল আছে, এই দুইটা হাসপাতালের ডাক্তারদের সমন্বয়ে একটা মেডিকেল জোন গঠন করা যায় কিনা, যেখানে আমাদের ঢাবিয়ানরা তারা তাদের বৈধ আইডি কার্ড শো করে সেখান থেকে মেডিকেল সুবিধা নিতে পারবেন, এটা করা যায় কিনা। এরপরে হচ্ছে যেটা প্রথমে বলেছি যে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি, এটা যদি আদায় করা যায় প্রশাসনের সাথে কথা বলে, এবং হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিমেল শিক্ষার্থীরা তারা মোটামুটি তাদের যে বিশেষ সময় চলাকালীন সময়ে যে সমস্ত দ্রব্যাদির প্রয়োজন হয় ওই বিষয়গুলো ক্যাম্পাসে খুবই সহজলভ্য না। আমি চেষ্টা করবো ওইগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সুলভ মূল্যে এবং সহজলভ্যভাবে যেন তারা পেয়ে যায়। অদিতির কাছে যেতে চাই। অদিতি, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে আসলে ট্র্যাডিশনালি তো আমরা আবাসন সমস্যা, খাবারের যে সমস্যা, সেইগুলো সমাধানের প্রতিশ্রুতি শুনি। আপনারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, আপনার কথায় মাঝখানে বললেন, তো আপনারা আসলে এক্সেপশনাল কি করতে চান? ট্র্যাডিশনাল যে ইশতেহার আছে সেটার বাইরে কি আছে যদি একটু বলতেন। এখন বিষয়টা হচ্ছে এই যে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা সব কিছুর এক গোড়াটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রশ্নে। সেই জায়গা থেকে আমার ইশতেহারে একদম স্পষ্ট করে বলা আছে যে ৭৩-এর অধ্যাদেশের যে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এখানে নিশ্চিত করতে হবে। অপূর্ণতাটা কি? মানে এটা ছাপটা কিন্তু ডাকসুতেও পড়ে, সেই জায়গা থেকে বলছি। অপূর্ণতাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে আচার্য, সেই আচার্য নিয়োগ হয় কোনো রাষ্ট্রপতি ক্ষমতা বলে এখানকার রাষ্ট্রপতি। আপনি দেখবেন যে এটা ১৯৬১ সালে আইয়ুবের যে বিশ্ববিদ্যালয় আইন, সেই বিশ্ববিদ্যালয় আইনেরই জাস্ট গভর্নর জেনারেলের জায়গায় রাষ্ট্রপতি শব্দটা বসানো হয়েছে, এবং এটা ওই সময় অধ্যাপক পদার্থবিজ্ঞানের অধ্যাপক অজয় রায় স্যার কিন্তু এটা লিখেছিলেন ১৯৬৮ সালের মুভমেন্টের সময়। দেখেন বিশ্ববিদ্যালয় কিন্তু সেই পুরনো স্বৈরাচারী আইন দিয়েই চলছে, অধ্যাদেশটা কিন্তু তাই হয়ে আছে। ফলে যখন একটা দলীয় প্রক্রিয়া
প্রক্রিয়া নির্বাচিত রাষ্ট্রপতি সে যখন আচার্য হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত হবেন, সে ভিসি কিভাবে করে নির্ধারণ করছেন? যদি 73 অর্ডারটা দেখি, 3 জনের সদস্য বিশিষ্ট ভিসি প্যানেল হয়। রাষ্ট্রপতির যাকে সুবিধাজনক মনে হয়, তার যাকে ভালো লাগে, তিনি তাকে ভিসি নিয়োগ করেন। এইটা হচ্ছে গবেষণার একটা চূড়া বিশ্ববিদ্যালয়ে। গবেষণার চূড়াতে আমি যদি দলীয় প্রশাসন বা আমি একটা ওইভাবে করে নিয়োগ হয়ে আসা ভিসি বা আচার্যকে নিয়োগ করে থাকি, তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের গবেষণার স্বাধীনতা কতটুকু নিশ্চিত হবে? ফলে আমার ট্র্যাডিশনালি অনেক আবাসিক সংকট বলা হচ্ছে, আমি এমফাসাইজ করতে চাই আসলে গবেষণায়। বিশ্ববিদ্যালয় একটা গবেষণা করার জায়গা। খুবই হাস্যকর বিষয় হচ্ছে গবেষণায় বরাদ্দ এই বছর আগের বছরের তুলনায় 0.04% কম। 2.12 থেকে এটা 0.08 পর্যন্ত এসেছে। কিন্তু আয়তন বেড়েছে বাজেটের, গবেষণায় বরাদ্দ কিন্তু আনুপাতিক হারে বাড়েনি। স্বাস্থ্য খাতে বরাদ্দ, যে আমাদের জোয়ার বললেন যে নাপা মেডিকেল, তো স্বাস্থ্য খাতে তো বরাদ্দ 7% মাত্র। কিভাবে করে সেটা ইউটিলাইজ করা হবে, কিভাবে করে সেটা হচ্ছে আমি আধুনিকায়ন করব? সেই জায়গা থেকে বাজেটের যে স্বচ্ছতা, সেই বাজেটের স্বচ্ছতাকে আদায় করে নিয়ে আসা, প্রশাসনের অ্যাকাউন্টেবিলিটিকে আদায় করে নিয়ে আসা, সেই প্রশাসনের সাথে সেই জায়গাগুলো, অর্থাৎ প্রশাসনের কাজ যে প্রশাসনের কাজ কোনো ছাত্র সংগঠনের না, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না, কোনো ফাউন্ডেশনের না। প্রশাসনের কাজটা প্রশাসনের, এবং সেখানে বরাদ্দটা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেই যে শিক্ষার বাণিজ্যিকীকরণ বিরোধী লড়াই, সেইটা কোনো ইশতেহারে নাই। সেই লড়াইটা আমি করতে চাই, সেটা আমার ইশতেহারে আছে। অর্থাৎ মানুষের, শিক্ষার্থীর আবাসিকীকরণ বলি, শিক্ষা বলি, মনোমানবিক যা যা এখানে পড়াশোনা করতে থাকার দরকার, সেইটা নিয়ে এই প্রশাসন যে বাণিজ্য করে, ব্যবসার ক্ষেত্র বানিয়ে বসে আছেন, সেইটা আমি বন্ধ করব। এবং সেইটার বন্ধ করার পরিপূরক হিসেবে যে ইউজিসি কৌশলপত্র এখানে কার্যকর আছে গ্যাটস চুক্তির ধারাবাহিকতা অনুযায়ী, সেই ইউজিসি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসি কৌশলপত্র বন্ধ করা, এবং তার পরিবর্তে শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করার মধ্য দিয়ে গবেষণার একাডেমিক ফ্রিডম, স্বাধীনতাটাকে নিশ্চিত করা। এটা আমার একদম স্পেসিফিক কাজ। ধন্যবাদ অদিতি, ধন্যবাদ জুবায়ের। দর্শক, আপনারা দেখছিলেন দুজন প্রার্থীর ডাকসু নিয়ে তাদের যে নানা প্রতিশ্রুতি, পাশাপাশি তারা ভাবনার কথা জানাচ্ছিলেন। আমরা আগামীকাল অন্য কোনো প্রার্থীদের ভাবনা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।